এখন থেকে ক্লাস নিলে আমি অ্যাটেন্ডেন্সে তোমাদের অ্যাটেন্ড দিব। হ্যাঁ, আজকের না, ওই যে আমার ফোন করছে, বৃষ্টি তো ফোন করছে ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, তো সমস্যা নেই। ওই সবাইকে জানাই দিও টিআইসি আর ট্রেনিং সেশন পরে যাতে অ্যাটেন্ডেন্স গুলো ঠিক মতো হয়। আমি এরপরে মার্কস দিব। ঠিক আছে। স্যার আচ্ছা স্যার অনেক ক্ষেত্রে স্যার নেটের প্রবলেম আছে স্যার, ওরা স্যার স্যার ওরা এখন নেটের প্রবলেম কাদের আছে এখন আমি এটা কি করবো বলো? ক্লাস যেহেতু হচ্ছে। স্যার প্রায় 65 জন বা 70 জনের মতো স্যার স্টুডেন্ট আমরা। স্যার এখন তো স্যার আমাদের অর্ধেকের স্যার মনে হয় আছে প্রবলেম নেটের। স্যার এর ক্ষেত্রে স্যার মানে অল্টারনেটিভ অর্ধেক প্রবলেম থাকলে তো 40 জন বা 35 জন তুমি অ্যাটেন্ড থাকবে না? হ্যাঁ স্যার তা তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমাদের আবার নতুন ক্লাস শুরু করবো আজকে। হ্যাঁ, এখন তোমাদের যে ক্লাস নিব আমরা হচ্ছে ভিএলএসআই, না? ভিএলএসআই। তো এর আগে তোমাদের ক্লাস নিয়েছি পাওয়ার সিস্টেম 2, না? আর ক্লাস নিতে না? হ্যালো, আচ্ছা, ভিএলএসআই সবাই তো নাম শুনছে মোটামুটি, তাই তো? হ্যাঁ, ভেরি লার্জেস্ট ইন্টিগ্রেশন সার্কিট। আচ্ছা, তোমরা এক পিকচার দেখতে পাচ্ছ, মানে স্লাইড দেখতে পাচ্ছো? আচ্ছা, তোমাদের ভিএলএসআই মনে হয় তোমাদের কোর্স কোড হচ্ছে 44461। হ্যাঁ, 461। আর তোমার ভিএলএসআই কোর্সের টাইটেল হচ্ছে ভিএলএসআই। তো তোমাদের এই ভিএলএসআইটা 3 ক্রেডিট কোর্স। তো তোমরা অনেকে ভিএলএসআই সম্পর্কে পরিচিত, তারপর আমি কিছু কথা বলবো। এখানে তোমাদের ভিএলএসআই আছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এরকম অনেকে এমএসআই আছে, এসএসআই আছে, ইউএসআই আছে, বিভিন্ন নাম আছে। এটা ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তোমাদের হচ্ছে ম্যাটেরিয়াল যে নাইম স্যার ক্লাস নিয়েছিল, তাই না? ম্যাটেরিয়ালে আমাকে একটু বলো কি কি পড়াইছে ম্যাটেরিয়ালে। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে কি কি পড়াইছিল স্যার, একটু জানো? বলবা কি? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, বাস তোমাদের ম্যাটেরিয়ালে কি কি পড়াইছিল আমাকে একটু বলো তো। ম্যাটেরিয়াল, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। মমিন বিশ্বাসী বলো। মনে আছে? শোনা যাচ্ছে না তোমার। হ্যালো, আমার শুনতে পাচ্ছ? তোমরা কেউ একজন বলো যে ভিএলএসআই এ এই সব ম্যাটেরিয়াল, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে কি কি পড়াইছিল। হ্যাঁ, মমিন বিশ্বাস বলো। শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। হ্যালো, আর কেউ বলো নাই? নাজমুলি বলো, নাজমুল।
হ্যালো, কেউ কথা বলে না কেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, আচ্ছা যাই হোক, তো আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস। দেখো এখানে ভিআর টেকনোলজি, এখানে ফিগার দেখা যাচ্ছে, দেখছো? হ্যালো, जी सर। जी सर। তোমরা কথা বলছো না কেন কেউ? আমি তোমাদের বললাম যে নাইম স্যার যে ক্লাসটা নিয়েছিল সেটাই, সেখানে কি কি পড়াইছে তোমাদের? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে কি কি পড়াইছে মনে আছে? হ্যালো তানভীর, আসসালামু আলাইকুম স্যার। স্যার তোমরা কথা বলছো না কেন? স্যার সিলেবাসটা স্যার আমাদের আছে না, তো স্যার আমাদের এখন মনে হচ্ছে না স্যার আসলে। হ্যালো, স্যার স্যার এখন ওই মানে হচ্ছে না স্যার ওটা। ওইটা ওইটা হয় নাই, ক্লাস শেষ হয় নাই? স্যার স্যার অনেকে ওয়েটিং রুমে অ্যাকসেপ্ট করেন স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আপনাকে আমরা ওই পরে ওই ইয়াটা কিছু দেখাবো আর কি স্যার, আমাদের মনে হচ্ছে না স্যার ওটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তোমরা বিজেটি তো পড়ছো না? হ্যাঁ বিজেটি পড়ছো? করছি, হ্যাঁ করছি স্যার। মসফেট পড়ছো? হ্যাঁ স্যার, যেগুলো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি বৃষ্টি স্যার, আমাদের এখানে নেটের সমস্যা, তো মোটামুটি আমরা 2-3টা ফোন থেকে এখানে 9 জন মেয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি স্যার, 9 জন মেয়ে একসাথে আসছে এখানে। ঠিক আছে, সমস্যা নেই। তো তোমাদের ওই বলছি তোমাদের হচ্ছে ভিএলএসআই পড়ার আগে তোমাদের বিজেটি জানতে হবে। বিজেটি জানতে হবে, তারপরে বিভিন্ন গেট সম্পর্কে জানতে হবে, অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, হ্যাঁ, তারপরে ফ্লিপ ফ্লপ, তারপরে মসফেট সম্পর্কে জানতে হবে। মসফেট আমাদের ভালো 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 পড়ানো হয়েছে স্যার আমাদের এগুলা। তানভীর, এই ক্লাসটা রেকর্ড কর। হ্যাঁ করতেছি, আমি করতেছি। এইগুলা তো স্যার তোমরা ইলেকট্রনিক্সে পড়ছো, তাই হ্যাঁ না? স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আবার ডিএলডি তে পড়ছো বিভিন্ন ট্রানজিস্টর লজিক ফ্যামিলি পড়ছো না? হ্যাঁ স্যার। যেমন টিটিএল ট্রানজিস্টর লজিক, তারপর ডিটিএল ডাইনামিক ট্রানজিস্টর লজিক, তারপরে ডায়োড ট্রানজিস্টর লজিক, তারপরে এরকম আছে আর ডিসিএল ডিরেক্ট কাপল লজিক, এরকম পড়ছো না? বা স্যার, এগুলো না স্যার, হ্যাঁ হ্যাঁ, এগুলো না স্যার, এগুলো তো মনে হয় ভালো হয়নি স্যার আমাদের। আচ্ছা আচ্ছা, পড়া হয় নাই না? আচ্ছা যাই হোক, তো বিভিন্ন টেকনোলজি আছে, হ্যাঁ, ভিএলএসআই এর বিভিন্ন টেকনোলজি ইউজ করা হয়। একটা বিজেডি টেকনোলজি আছে, আবার মসফেট টেকনোলজি আছে, তারপরে বাই মসফেট টেকনোলজি আছে, বা সি মসফেট টেকনোলজি আছে, হ্যাঁ। তো এই বিভিন্ন টেকনোলজি ইউজ করা হয়। তো তোমাদের আমি স্ক্রিন শেয়ার করছি, এখানে দেখো দুটা ফিগার দেখা যাচ্ছে, দেখছো? বামে একটা আর ডানে একটা, হ্যাঁ। তো
দেখো এই বামের এই ফিগারটা তোমার সবাই ছিল না, এটার নাম কি জানো? না স্যার কি এটা হচ্ছে একটা মাদারবোর্ডের চিহ্ন, হ্যাঁ মাদারবোর্ড। জি স্যার মাদারবোর্ড এখানে যে গোল এটা একটা আকৃতির যে মাদারবোর্ড। জি স্যার। হ্যাঁ, যে গোল আকৃতির যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা চিপ, মাইক্রোচিপ। এটা হচ্ছে সিলিকন ওয়েফার দিয়ে তৈরি। আর রাইট সাইডে, আমার রাইট সাইডে একটা ফিগার দেখা আছে, দেখো এখানে কিছু পোশাক পরিচিত মানুষ আছে, দেখছো কতগুলা? হ্যালো, একে ক্লিন রুম বলে। হ্যাঁ, তোমরা নাম শুনছো, ক্লিন রুম ইঞ্জিনিয়ার। পৃথিবীতে সবচেয়ে দামি ইঞ্জিনিয়ার হচ্ছে ক্লিন রুম ইঞ্জিনিয়ার, বুঝছো? জি স্যার ক্লিন রুম ইঞ্জিনিয়ারের কাজ কি? এর কাজ হচ্ছে ফেব্রিকেশন করা। এদের কাজ কি? ট্রানজিস্টর ফেব্রিকেশন হতে পারে, তারপরে ডায়োড ফেব্রিকেশন হতে পারে, তারপরে তোমার হচ্ছে অপ অ্যাম্প ফেব্রিকেশন হতে পারে, তারপরে তোমার বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার ফেব্রিকেশন হতে পারে। তো এরা ফেব্রিকেশন ইঞ্জিনিয়ার। এদেরকে এই পোশাক পরিধান করার অর্থ হচ্ছে এখানে এমন ভাবে এরা পরিচ্ছন্ন থাকে, জিরো ডাক্ট, মানে কোনো কোনো গার্বেজ বা কোনো ময়লা আবর্জনা থাকে না এখানে, একদম 0% তোমার ইয়ে থাকে, ময়েশ্চার বলো বা ধুলাবালি বলো, ধুলাকণা বলো, এমন ভাবে ফ্রেশ হয়ে ফেব্রিকেশন করতে হয় না। স্যার এটা স্যার লাভটা কি স্যার, এটা মানে এত ফ্রেশ রেখে বা ক্লিন রেখে স্যার? হ্যাঁ, বুঝি নাই। স্যার এটা মানে ক্লিন রাখার কারণটা কি স্যার? এটা এই যে এই পোশাক পরিধান করে একটা রুমে যায়, সেখানে এই রুমটার ভিতরে তারা হচ্ছে সমস্ত ডাক্ট রিমুভ করে নেয়। তোমার এমন ভাবে সেই রুমটা তৈরি করা, সেখান থেকে এমন ভাবে ফ্রেশ হয় এক ধরনের ভ্যাকিউম বা বাতাসের মাধ্যমে তোমার শরীরের পোশাকে যত ময়েশ্চার আছে বা ধুলাকণা আছে এমন ভাবে পরিষ্কার করা হয় একটা নির্দিষ্ট পার্সেন্ট, সাপোজ 0.002% মনে করো ইয়ে আছে, ধুলাকণা থাকবে, বাকি সব পরিষ্কার। আচ্ছা আচ্ছা, না আমি আচ্ছা ঠিক আছে। তো তো এখানে এমন ভাবে, কেননা যদি 0.1% বা 0.10% সামথিং 0.2% যে ময়েশ্চার থাকে বা ধুলাকণা থাকে কোনো সেমিকন্ডাক্টর ফেব্রিকেশনের সময়, তখন তার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যায়, বুঝছো? হয় রেজিস্টিভিটি ফর্ম হয়ে যায় বা তোমার ক্যাপাসিট্যান্স ফর্ম হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়ে যায়, বডি ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট হতে পারে। এই জন্য ক্লিন রুম ইঞ্জিনিয়ারদের মানে খুবই সব দিক থেকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়। তো এই ফেব্রিকেশনের একটা ইয়ে না। এখন আমাদের এখানে যে বুক রেফারেন্স আছে এটা আমরা পড়াবো না, আমরা পড়াবো হচ্ছে, হ্যালো, হ্যাঁ স্যার তোমরা আমার হাতে দেখো একটা বই দেখতেছো, দেখা যাচ্ছে বইটা? জি স্যার, দেখা যাচ্ছে। বেসিক ভিএলএসআই ডিজাইন, বেসিক ডিজাইন ভিএলএসআই। হ্যাঁ, আমি যেটা ইউজ করছি সেটা 3rd এডিশনের বই, বেসিক ভিএলএসআই ডিজাইন। আর একটা আছে যে ডিজাইন অফ ভিএলএসআই সিস্টেম। হ্যাঁ, আপনার স্ক্রিন মনে হয় ইয়ে গেছে স্যার। এটা লেখক আছে পাকনেলের ভিএলএসআই বললে সবাই চিনবে। হ্যাঁ, এটা হচ্ছে পাকনেল। আর ডিজাইন অফ ভিএলএসআই সিস্টেম এটা হচ্ছে লিন্ডা। লেখকের নাম কি? লিন্ডা এম ব্রাকেনবুরি। ঠিক আছে, তো লিন্ডা নামে চেনে আর হচ্ছে তোমাদের পাকনেল নামে চেনে। স্যার আপনার স্ক্রিন মনে হয় স্যার ইয়ে হয়ে গেছে স্যার, দেখতেছি না আমরা। বুঝি নাই? দেখা যাচ্ছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে, স্ক্রিন তো সমস্যা নাই। না ওই যে সাড়ে না বলতেছে ওই এই তানভীর তোর সমস্যা, স্ক্রিন দেখা যাচ্ছে, সমস্যা নাই। ওটাও দেখা যাচ্ছে, নিচে ডান সাইডে দেখ। আচ্ছা,
তো আমি এখানে যে বুক রেফারেন্স সেটা ইউজ করব না, আমি 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 যেটা ইউজ করলাম বললাম। এখন দেখে ভিএলএসআই টেকনোলজি কারা ইউজ করে, কোথায় ইউজ করা হয়। দেখো কোম্পানি কি কি কোম্পানিতে ভিএলএসআই টেকনোলজি ইউজ করে, দেখো অ্যাপেল কোম্পানি, আইবিএম, এডিএম, তোমরা শুনছো না, অ্যাপেল, আইবিএম, এইসব কোম্পানিগুলাই ভিএলএসআই টেকনোলজি ইউজ করে। কেন, এরা হচ্ছে তোমার মাইক্রোসফট বলো, এইসব কোম্পানিগুলা মানে আইবিএম, অ্যাপেল, এডিএম এগুলা মাদারবোর্ড তৈরি করে। মাদারবোর্ড তৈরি করতে মানে তোমার এই টেকনোলজি লাগে। হ্যাঁ, তো আসলে আমাদের ভিএলএসআই টেকনোলজি আসার আগে প্রিভিয়াসে কি ছিল আমরা সেটা সম্পর্কে একটু আলোকপাত করবো। হ্যাঁ, তো দেখো তোমরা জানো যে ভ্যাকিউম কি একটা ইয়ে ছিল না, ট্রান্সফারের পরিবর্তে আমরা কি করতাম, ভ্যাকিউম টিউব ইউজ করতাম। নাম শুনো ভ্যাকিউম টিউব? স্যার এটা অনেক ওয়েটিং রাখতে চাইছি, এক্সপেক্ট করি। হ্যালো, জি স্যার, সবাই শুনছে, মোট 3 ইয়ার্স তো দেখছে। তো অ্যালাউ করেন স্যার। এই লেকচার 1 দেখা যায় এটা? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এখানে দেখো, এটা হচ্ছে তোমার আমাদের স্লাইড দেখা যায় না? স্লাইড দেখা যাচ্ছে, পিপিটি ফাইল দেখা যাচ্ছে, পিডিএফ ফাইল। হ্যাঁ, এই ফাইলটা হচ্ছে আমাদের কুয়েটের লেকচার খাতা। হ্যাঁ, হ্যালো, জি স্যার। জি স্যার। কুয়েটের লেকচার খাতা, এখানে আমাদের স্যার ক্লাস ছিল, সেখান থেকে আমি একটু পড়াই। তো দেখো আমরা ইলেকট্রনিক স্যার পারমিশন তো দেন। আচ্ছা আচ্ছা, এবার হয়েছে না? আচ্ছা জি স্যার এবার হয়েছে। আচ্ছা, রেকর্ড পারমিশন দেন স্যার আমাকে এখান থেকে। আমাকে স্যার এই রেকর্ড করতেছি তো আমি। আপনার সমস্যা নাই। হ্যাঁ, রেকর্ড তো তানভীর করতেছে। আচ্ছা তো থাক না, একজন করলে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা ইলেকট্রনিকে কেন গেলাম, ইলেকট্রনিকে ক্যারেক্টারাইজেশন করা হয়। দেখো প্রতিটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে যে লো কস্ট এফিসিয়েন্সি বেশি, তাই না? ইঞ্জিনিয়ার মানে যে কাজটা করবে, যে কোনো কাজ হোক না কেন, সেখানে কস্ট ইফেক্টিভ হবে এবং এফিসিয়েন্সি বেশি হবে। ইলেকট্রনিক ক্যারেক্টারাইজ যেটা করা যায়, লো কস্ট, লাইট ওয়েট, স্মলার ইন ভলিউম, ইন্টিগ্রেটিভ, হায়ার অর্ডার, সফিস্টিকেটেড। তো ভিএলএসআই টেকনোলজি আছে হায়ার অর্ডার সফিস্টিকেটেড। তো হায়ার অর্ডার সফিস্টিকেটেড বলতে তোমার একই ছোট্ট জায়গায় ন্যানো রেঞ্জ বা তোমার মিলি রেঞ্জ যে চিপে থাকে, যে চিপে অসংখ্য ট্রানজিস্টর তোমার আছে, ট্রানজিস্টর ওখানে ফেব্রিকেট করে ওইটাকে আমরা বিভিন্ন পারপাস ইউজ করতে হয়। হ্যাঁ, তো দেখো এখানে ভিএলএসআই আছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আর আইসি তো জানোই, আইসি আছে ইন্টিগ্রেটেড সার্কিট। তো তোমাদের যেটা বলছিলাম যে আমাদের প্রিভিয়াসে যেটা ইউজ করা হতো সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব। ট্রানজিস্টর হিসাবে ইন্ডাস্ট্রিতে ভ্যাকিউম টিউব ইউজ করতো সেটা প্রায় 1950 সাল পর্যন্ত ট্রানজিস্টর হিসাবে ভ্যাকিউম টিউব ইউজ করা হয়েছে। তারপরে তুমি জানো 1947 সালে ইন্ডিয়ানা জনস যে তোমার হচ্ছে ট্রানজিস্টর আবিষ্কার করে, কে জানো? হ্যালো, ট্রানজিস্টর আবিষ্কার করে কে? উনিশশো 1947 সালে ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পরে তোমার ইন্ডাস্ট্রিতে একটা পরিবর্তন ঘটে, মানে পুরা পৃথিবীতে বিপ্লবী পরিবর্তন ঘটে। তখন লার্জ স্কেলে যে ডিভাইস গুলো ছিল সেগুলো সব স্মল স্কেলে হয়ে যায়। তোমরা জানছো, তোমরা দেখছো যখন ফার্স্ট কম্পিউটার
মাইক্রো কম্পিউটার ছিল, সেটা ছিল দুইটা থেকে তিনটা রুম বরাবর, এত বড় ছিল। তো সেই কম্পিউটার এখন আমাদের হাতের মুঠোয়। তো ভিএলএসআই অনেক অ্যাডভান্টেজ আছে, এমন কোনো সেক্টর নেই যেখানে ভিএলএসআই এর অ্যাপ্লিকেশন নেই। যেমন আমাদের মোবাইল ফোন বলে, স্মার্টফোনে ভিতর ভিএলএসআই এর অ্যাপ্লিকেশন আছে, ভিএলএসআই ছাড়া সম্ভব না। আমাদের ল্যাপটপ বলো, আমাদের ট্যাব বলো, হ্যাঁ, তারপরে বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে দেখবা তোমার আছে মাইক্রো প্রসেসর আছে, মাইক্রো কন্ট্রোল, মাইক্রো চিপ আছে, সবগুলা চিপ কিন্তু ভিএলএসআই এর ফল। হ্যাঁ, তো দেখো তোমার হচ্ছে 1947 সালের 23শে ডিসেম্বর শকলি, বার্ডেন অ্যান্ড ব্রিটেন তোমার হচ্ছে বেল ল্যাবরেটরিতে তোমার ট্রানজিস্টর আবিষ্কার করে। ওই ট্রানজিস্টর আবিষ্কার করার ফলে তোমার সবকিছুর বৈপ্লবিক পরিবর্তন ঘটে। তো দেখো আমরা এই ট্রানজিস্টর বলো আর যে কোনো চিপ বলো, সেই চিপ ফেব্রিকেশন করার জন্য আমরা সিলিকন ইউজ করি, তাই না? হ্যালো, সিলিকন ইউজ করি কারণ কি? আমরা তো অন্য মেটাল ইউজ করতে পারতাম। সিলিকনের দাম খুবই কম, চিপ এবং অ্যাভেলেবল পাওয়া যায়। প্রকৃতিতে অনেক অ্যাবাউন্ডেন্ট সোর্স আছে সিলিকনের। আর সিলিকন দিয়ে তোমার বিভিন্ন বিভিন্ন ম্যাটেরিয়াল ডিভাইস তৈরি করা খুবই সহজ। আর সিলিকনের মাধ্যমে তৈরি করার জন্য তোমার ওয়েল নোন মেথড গুলো আমাদের জানা আছে। বিভিন্ন মেথড আছে ফেব্রিকেশনের, সিজেড মেথড, তারপরে তোমার বিভিন্ন মেথড আছে। এই কারণে আমরা সিলিকন ইউজ করি। তো দেখো ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পরে শুধু ট্রানজিস্টর দিয়ে আমাদের কোনো কাজ হয়েছিল না। কাজ প্রথমে হয়েছিল কি, যখন আমরা আইসি ফেব্রিকেট করি। আইসি কি প্রথমে 1960 সালে সর্বপ্রথম আইসি ফেব্রিকেট করা হয়, ইন্টিগ্রেটেড সার্কিট। তা 1970 সালে দেখো এসএসআই, স্মল স্কেল ইন্টিগ্রেশন, তারপরে 80 সালে এমএসআই, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, তারপরে ভিএলএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আর 1990 দশকে তোমার ভিএলএসআই আবিষ্কৃত হয়। হ্যাঁ, 90 দশকে। তোমরা আরেকটা স্লাইড দেখতে পাচ্ছ না? হ্যালো, একটা লেকচার খাতা, এটা একটা লেকচার খাতা। দেখো এখানে সে মাইক্রো ইলেকট্রনিক ইভলিউশন কিভাবে হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ভালো দেখা যায় না? এটা হচ্ছে তোমাদের পাকনেলের বই আছে, দেখো আমি তোমাদের ছবিতে দেখাই দিচ্ছি। পাকনেল বইটা যদি তোমরা পিডিএফ করতে পারো খুব ভালো হতো আর কি। পিডিএফ নেই, তাই জন্য দেখতে পাচ্ছ এটা এইটা কোন দিকে হচ্ছে? আচ্ছা, এই যে এটা। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে পেজ নাম্বার হচ্ছে 5 নাম্বার পেজ, প্রথম অধ্যায় 5 নাম্বার পেজ। এই ফিগারটা এগুলো আছে, লেখা আছে পাকনেলের বই। তো দেখো আমি যেটা ইভলিউশন দেখালাম, মাইক্রো ইলেকট্রনিক ডিভাইসের ইভলিউশন, সেটা হচ্ছে দেখো প্রথম কলামে আছে ইয়ার, এটা প্রথম রোতে ইয়ার, দ্বিতীয় রোতে টেকনোলজি, তৃতীয় রোতে আছে নাম্বার অফ ট্রানজিস্টর পার চিপ, প্রত্যেক চিপে কতটুকু ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। তারপর চতুর্থ রোতে টাইপিক্যাল প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি। দেখো 1947 সালে যখন ট্রানজিস্টর আবিষ্কার হয় তখন শুধু ট্রানজিস্টরই ছিল, কোনো ডিভাইস বানাতে পারছিল না, ট্রানজিস্টর দিয়ে কোনো কাজ করতে পারছিল না। তো 50 সালে কি করা হলো, ডিসক্রিট কম্পোনেন্ট, ট্রানজিস্টর দিয়ে একটা কি করা হলো, ডায়োড তৈরি করা হলো। আর তোমার ডানো ডায়োড হচ্ছে পিএন। তারপরে 1961 সালে কি হলো, এসএসআই মানে স্মল স্কেল ইন্টিগ্রেশন। সেখানে তোমার 10টা ট্রানজিস্টর দিয়ে লজিক গেট বা ফ্লিপ ফ্লপ তৈরি করা হলো, যেখানে একটা চিপে সর্বোচ্চ 10টা ট্রানজিস্টর ইমপ্লিমেন্ট করা যেত, ফেব্রিকেট করা যেত একটা চিপে। তো তখন ছিল এসএসআই, স্মল স্কেল ইন্টিগ্রেশন ছিল।
আর 1966 সালে কি হলো এমএসআই মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, সেখানে কি হলো 100 থেকে 1000 পর্যন্ত ট্রানজিস্টর একটা চিপে ইমপ্লিমেন্ট করা যেত, ফেব্রিকেট করা যেত। 100 থেকে 1000, ওই সেটা দিয়ে কি করা হতো কাউন্টার, মার্কস, অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, বিভিন্ন কাউন্টার, মার্কস এগুলা তৈরি করা যেত। তারপরে কি আসলো 71 সালে, আমরা যখন যুদ্ধ নিয়ে ব্যস্ত তখন কি হলো এলএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আচ্ছা, তো তখন কি হলো লার্জ স্কেল ইন্টিগ্রেশনে কি হলো 1000 থেকে 20000 পর্যন্ত চিপ ট্রানজিস্টর ইমপ্লিমেন্ট করা গেল, একটা চিপের উপর 1000 থেকে 20000। তখন কি হলো র্যাম, রম, তোমরা যেটা আমরা ইউজ করি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি বা 8 বিট মাইক্রোপ্রসেসর, তখন 8 বিট মাইক্রোপ্রসেসর পর্যন্ত তৈরি করা সম্ভব হলো এলএসআই এর যুগে। তারপরে কি 80 সালে কি 80 বা 90 দশকে তোমার ভিএলএসআই কি 2000 থেকে 10 লক্ষ পর্যন্ত ট্রানজিস্টর। কয় মিনিট হলো জানো? হ্যালো, টাইম কি শেষ নাজমুল? আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি যেটা দেখাচ্ছিলাম সেটা দেখা যাচ্ছে তাই তো? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো তখন কি হলো 80 সালে 8 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর আছে। এখন নাওএডেজ কত বিট মাইক্রোপ্রসেসর পর্যন্ত আছে বলো তো? হ্যালো, 128 বিট। এবং সেই সময় ডির‍্যাম মানে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তৈরি হলো। হ্যাঁ, 90 দশকে ইউএলএসআই মানে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। হ্যাঁ, আলট্রা লার্জ স্কেল, সেখানে তোমার 10 লক্ষ থেকে কত হয় 1 কোটি, তাই তো? 10 লক্ষ থেকে 1 কোটি ট্রানজিস্টর একটা চিপে, দেখো নাম্বার অফ ট্রানজিস্টর পার চিপ, একটা চিপে 1 লক্ষ ট্রানজিস্টর পর্যন্ত ফেব্রিকেট করা সম্ভব হলো। সেখানে কি স্পেশাল প্রসেস, ভার্চুয়াল রিয়ালিটি, মেশিন, স্মার্ট সেন্সর, তখন কি হলো সেন্সর, ট্রানজিস্টর এইগুলা তৈরি হয়ে গেল। হ্যাঁ, তারপরে 2000 সালে কি হলো জিএসআই, জেইন্ট স্কেল ইন্টিগ্রেশন, মানে কি বলবো লেস গ্রেটার দ্যান 1 কিলো ট্রানজিস্টর। জেইন্ট স্কেল ইন্টিগ্রেশন এখন একটা মাইক্রোপ্রসেসরে 1 কিলো সে 1 কিলো 10 1 কোটির চেয়ে 10 1 কোটি 2 কোটি 4 কোটি 5 কোটি এরকম ভাবে ট্রানজিস্টরের সংখ্যা বাড়তে আছে। এইগুলাকে আমরা জিএসআই মানে জেইন্ট স্কেল ইন্টিগ্রেশন বলি। হ্যাঁ, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। তোমাদের আবার সেই স্লাইডটা ওপেন করি। এখানে দেখো একটা সাইজ এন্ড অ্যানুয়াল সেল দেখাচ্ছে। এখানে দেখো ফিগার দেখাচ্ছে একটা তোমার 1955 সাল থেকে তোমার 1955 সাল থেকে 2014 সাল পর্যন্ত একটা গ্রাফ দেখাচ্ছে। দেখো এই লাইনে দেখা যাচ্ছে ট্রানজিস্টর মেড পার ইয়ার, প্রত্যেক ইয়ারে ট্রানজিস্টর কিভাবে তৈরি হয়েছে এটা আছে দেখো। তো যত সময় আসতেছে বিভিন্ন টেকনোলজি আবিষ্কারের ফলে দেখো ট্রানজিস্টর 14 সালে কি ট্রানজিস্টর দাম কত
এক $1 এখন তো একটা ট্রানজিস্টর 2-3 টাকায় পাওয়া যায়। বাংলাদেশে একটা ট্রানজিস্টর কত টাকায় পাওয়া যায়? 2-3 টাকায় পাওয়া যায়। তাহলে 2-3 টাকা, হ্যাঁ। আর দেখো আমরা, তোমরা নাম শুনছো কিনা, মোরস ল নাম শুনছো? হ্যালো, মোরস ল নাম শুনো নি? মোরস শোনা হয় না? দেখো MOORES, মোরস ল, এটা তো শোনার দরকার। এটা তো যারা পড়ে তারা সবাই তো জানার কথা। কি হয়েছে? আচ্ছা দেখো এখানে একটা ফিগার দেখা যাচ্ছে, হ্যাঁ। দেখো মোরস ল, বিজ্ঞানী মোরস কি বলছে, হ্যাঁ। ফার্স্ট ল, দুইটা ল আছে তার। ফার্স্ট ল আছে নাম্বার অফ ট্রানজিস্টর উইল বি রাফলি ডাবল ইন এভরি 2 years। বিজ্ঞানী মোরস বলছে যে প্রত্যেক বছরে ট্রানজিস্টরের সংখ্যা, প্রত্যেক 2 বছরে ট্রানজিস্টরের সংখ্যা কি হবে? দ্বিগুণ হবে। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। আসলে এটা প্রত্যেক 2 বছর বলতে 18 মাসে ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ হয়, হ্যাঁ। অ্যাকচুয়ালি 18 মাসে ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ হয়। তো উনি বলছে রাফলি ডাবল ইন এভরি 2 years। তাহলে দেখো তার ভাষ্য অনুসারে বা তার সূত্র অনুসারে কি এই পাশে ট্রানজিস্টর ইয়ার হয়। হ্যাঁ বলো। একজন স্যার হচ্ছে স্যার ওয়েটিং এ আছে স্যার, অনেকক্ষণ ধরে মেসেজ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করি নাই। ঠিক আছে না? তো দেখো মুরস ল অনুসারে দেখো একটা ফিগার দেখো, 1961 সাল থেকে এরকম ভাবে ট্রানজিস্টর সংখ্যা বাড়তে আছে। এখন যে মোরস দে প্রেডিক্ট করছিল যে প্রত্যেক 2 বছর ট্রানজিস্টর সংখ্যা বাড়বে, তাহলে সেই ফিগারটা কি হওয়ার কথা ছিল? উপরের দিকে যাওয়ার কথা ছিল। এই উপরের দিকে যাওয়ার কথা ছিল, তাই না? জি স্যার। আসলে কি পসিবল এটা? কারেন্টে চলে আসছে। প্র্যাকটিক্যালি এটা পসিবল না। কারণ কি, প্রত্যেকের একটা সহ্য ক্ষমতা আছে। মনে করো একটা চিপে এক কোটি ট্রানজিস্টর দেওয়ার পরে ওই চিপে কি হবে, চিপটার কি হবে? বিভিন্ন ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হবে না? সে হিট ক্যাপাবিলিটি কমে যাবে, তারপরে তার স্পিড কমে যেতে পারে, বা তার স্যাচুরেশন পরে কথায় স্যাচুরেশনে চলে যেতে পারে, তাই না? তো এই যে মোরস যে লটা দিছিল সেটা হচ্ছে সিলিকনের জন্য ছিল। লটা কিসের জন্য ছিল? সিলিকন ম্যাটেরিয়াল। কিন্তু দেখো যখন তার লতে দেখা যাচ্ছে যে একটা স্যাচুরেশন পর্যায়ে চলে যাচ্ছে, তো তখন কি করলো? হ্যাঁ, এই স্যাচুরেশন পর্যায়ে দূর করার জন্য দেখো আমাদের কিন্তু প্রসেসরের স্পিড বাড়তে আছে। এখন অনেক গিগাহার্জ টাইপের প্রসেসর এখন আসতেছে, বা টেরাহার্জের প্রসেসরও চলে আসবে। তো এটা কি হবে তখন কি হলো? মোরস ল আর কাজ করতেছে না। এখন মোরস ল কাজ না করলে কি হবে? তখন কি করতে হবে? মোরস ল যেটা ঠিক দিছিল সেটা ঠিক আছে, তার ল ঠিক আছে, কিন্তু সিলিকনের জন্য সেটা আর কাজ করতেছে না। তো তখন কি হবে? আমাদের হয় ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হবে, ম্যাটেরিয়াল চেঞ্জ করতে হবে, অথবা টেকনোলজি চেঞ্জ করতে হবে। তো এই যে সিলিকনের পরিবর্তে এখন জার্মেনিয়াম ইউজ করা হয়, আর্সেনিক, গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করা হয়। তোমরা পড়ছো ম্যাটেরিয়ালে, বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করার ফলে তখন আমরা সিঙ্গেল চিপের উপরে অসংখ্য ট্রানজিস্টর ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, এটা গেল মোরস ফার্স্ট ল। আর সেকেন্ড ল কি বলছে? ফেব্রিকেশন কস্ট ইনক্রিজ এক্সপোনেনশিয়ালি উইথ টাইম। আর একটা বলতেছে যে ফেব্রিকেশন কস্ট এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হয়। দেখো এখানে তোমার প্রপাগেশন ডিলে আর এখানে পাওয়ার ডিসিপেশন, এখানে ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। দেখো এখানে আগে যে টেকনোলজি ইউজ করা যাও,
গ্যালিয়াম আর্সেনাইডে ছিল মাইক্রোসেকেন্ড রেঞ্জ এবং পাওয়ার কনজাম্পশন ছিল মাইক্রোওয়াট। তারপরে তোমার সিমসে কি হলো, ন্যানো সেকেন্ড রেঞ্জে চলে গেল, পাওয়ার কনজাম্পশন কমে গেল। আস্তে আস্তে সবচেয়ে কম কোনটাই, ইসিএল এ পাওয়ার কনজাম্পশন ইসিএল এ পাওয়ার কনজাম্পশন বেশি ছিল। তারপরে তোমার বাই সিমসে ছিল, এনমসে ছিল পাওয়ার কনজাম্পশন বেশি। সবচেয়ে কম কোনটাতে? সিমসে না? সিমসে দেখো ক্লক স্পিড অর্থাৎ ডিলেও কম এবং পাওয়ার কনজাম্পশনও কম। এই জন্য আমাদের ভিএলএসআই টেকনোলজিতে সিমস টেকনোলজি বেশি ইউজ করা হয়। আর সিমস তোমরা জানো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা আমার মনে হয় টাইম শেষ হয়ে যাবে, তোমরা আবার আমি স্টার্ট করলে তোমরা অ্যাড হয়ে, আমি এই পর্যন্ত ক্লাস নেব, কিন্তু মাঝে অনেক কিছু বলার বাকি আছে আমার। হ্যাঁ আচ্ছা স্যার। যেটা বলছিলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ক্লক স্পিড বাড়ানো অর্থাৎ ডিলে কমানো, আর হচ্ছে যাতে করে সবচেয়ে কম পাওয়ার কনজিউম করে। এই জন্য আমরা এটা করার জন্য আমাদের কি করতে হবে, তোমার খুব প্রিসাইজ। স্যার এটা মনে হয় পাওয়ার ডিসিপেশন। হ্যালো স্যার এটা পাওয়ার ডিসিপেশন হচ্ছে পাওয়ার ডিসিপেশন, অর্থাৎ হিট ডিসিপেশন বলতে পারো, হিট পাওয়ার বা পাওয়ার কনজিউম। তো এই মোস্ট প্রিসিয়াস করার জন্য কি করতে হবে, এটা করার জন্য আমাদের টেকনোলজি চেঞ্জ করতে হবে, বা তোমার হচ্ছে যে তোমার সব যে আপডেট অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে হবে। এই কারণে কি হয়, কস্ট বেড়ে যাবে, এবং কস্টটা কিভাবে বাড়বে, এক্সপোনেনশিয়ালি বাড়ে। হ্যাঁ, তো মোর্স এই কথাটাই বলছে যে কস্টটা হচ্ছে যে তোমার হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়বে। যদি ট্রানজিস্টর সংখ্যা বাড়তেছে কিন্তু টাইমের সাথে সাথে কস্টটাও বাড়বে। এটা হচ্ছে মোর্স ল ছিল। হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা আমাদের সেই পিডিএফটা দেখতে পাচ্ছ না? হ্যালো, আচ্ছা তো আমাদের সবকিছু বিবেচনা করে দেখলাম আমাদের ভিএলএসআই টেকনোলজি সবচেয়ে বেশি ইফেক্টিভ। এখন ভিএলএসআই এর ভিতরে আমরা যেটা বলছিলাম, মস থাকে, বিজেটি থাকে, আর বাই সিমস থাকে। হ্যাঁ, তো আমাদের তোমরা মস পড়ছো, বিজেটি পড়ছো, আমি কিছু মনে করাই দেই। তো বিজেটি আর মসের পার্থক্য অনেক সময় পরীক্ষা আসে। বিজেটিতে আমার এইভাবে থাকে, এনপিএন বা পিএনপি এরকম হয়ে থাকে। আর মসে কি থাকে, মসফেটে গেট, তোমার বিজেটি থাকে তোমার ইমিটার কালেক্টর বেস, আর মস থাকে গেট ড্রেন সোর্স। হ্যাঁ, গেট ড্রেন সোর্স থাকে। তো বিজেটির ক্যারেক্টারিস্টিক্স আইভি ক্যারেক্টারিস্টিক থাকে, আর মসে কি থাকে, আইভি ক্যারেক্টারিস্টিক থাকে। কিন্তু বিজেটি হচ্ছে বাইপ্লাস জাংশন ট্রানজিস্টর, অর্থাৎ ক্যারিয়ার থাকে দুইটা, তাই তো, ইলেকট্রন এবং হোল।
মেজরিটি ক্যারেক্টার ইলেকট্রন বা হোল অথবা মাইনরিটি ক্যারেক্টার ইলেকট্রন বা হোল। আর মসে কি থাকে, মসে একটাই হচ্ছে তোমার ইয়ে থাকে, ক্যারিয়ার থাকে, হয় আইদার হোল আর ইলেকট্রন। তো বিজেপি দিয়ে আমরা কন্ট্রোল করি, বেস কারেন্ট দিয়ে কন্ট্রোল করতে পারি। এজন্য বেস কারেন্ট কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে আমাদের পিনস অফ ভোল্টেজ বা আইসি আর ভিসি চেঞ্জ হচ্ছে। তাহলে এটা আমরা কি বলতে পারি, এটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। আর মসফেটটা কি, ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। গেট ভোল্টেজ চেঞ্জ করে আমরা তোমার হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে পারি। এজন্য ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আর দেখো বিজেটি কনস্ট্রাকশন বা ফেব্রিকেশন হচ্ছে কমপ্লেক্স, কিন্তু মসফেটে ফেব্রিকেশন সহজ, কেননা এটা ওয়েল নোন টেকনোলজি জানা আছে বা আমাদের পরে পড়াবো, বিভিন্ন ডিজাইন রুল আছে। আর বিজেটি পাওয়ার কনজাম্পশন অনেক বেশি, তোমরা দেখছো, তোমরা বিজেটিতে ল্যাব করার সময় হাত দিলে অনেক গরম হয়ে যায়, অনেক সময় বাস্ট হয়ে যায়। আর হচ্ছে এখানে মসে তোমার মসফেটে আছে তোমার লোয়ার পাওয়ার কনজিউম করে বিজেটির চেয়ে। আবার বিজেটিতে এরিয়া বেশি লাগে, মসফেটে এরিয়া কম লাগে। তারপরে তোমার বিজেটি কিন্তু ফাস্টার মসফেটের চেয়ে। হ্যাঁ, আচ্ছা, স্পিড পাওয়ার প্রোডাকশন বিজেটির চেয়ে মসফেটে বেশি। আর বিজেটিতে ফল্ট হয় বেশি, ফেব্রিকেশনে ফল্ট হয়, কিন্তু মসফেটে ফল্ট কম হয়। আর বিজেটিতে একটা চিপের উপরে কম সংখ্যক ট্রানজিস্টর প্যাকিং করা যায়, কিন্তু মসফেটে বেশি সংখ্যক ট্রানজিস্টর প্যাকিং করা যায়। আবার তোমার হচ্ছে যে বিজেটি তোমার ডাইনামিক সার্কিট তৈরি করা যায় না বিজেটি দিয়ে, ডাইনামিক সার্কিট তৈরি করা যায় না বিজেটি দিয়ে, শুধু স্ট্যাটিক সার্কিট তৈরি করা যায়। ডাইনামিক ডিরাম বললাম না, ডিরাম ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমরি, এটা বিজেটি দিয়ে তৈরি করা সম্ভব নয়, শুধু র্যাম তৈরি করা সম্ভব, কিন্তু মসফেট দিয়ে তোমার ডিরাম তৈরি করা সম্ভব। আচ্ছা, ডাইনামিক কখন হয়, দেখো এখানে কিছু কথা লেখা আছে। স্টোরেজ এলিমেন্ট গুলো ডাইনামিক প্রপার্টি শো করে, আর ইনহেরেন্টলি মসফেটে ডাইনামিক প্রপার্টিজ আছে, যেমন ক্যাপাসিট্যান্স ফর্ম হয় মসফেটের সময়, রেজিস্ট্যান্স ফর্ম হয়। এই কারণে তোমার হচ্ছে যে মসফেট হচ্ছে ডাইনামিক প্রপার্টি শো করতে পারে। তাহলে ডাইনামিক সার্কিট বিজেটি দিয়ে তৈরি করা যায় না, কিন্তু মসফেট দিয়ে তৈরি করা যায়। স্যার ওয়েটিং এ কয়েকজন অ্যাকসেপ্ট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুইজন। আচ্ছা, আচ্ছা দেখো, আর আমাদের ট্রানজিস্টরের মেইন একটা তোমার ইম্পর্টেন্ট যে প্রপার্টি, সেটা হচ্ছে যে ইনপুট ইম্পিডেন্স হতে হবে কম আর আউটপুট ইম্পিডেন্স বেশি হতে হবে। এটা জানো সবাই না? এখানে ইম্পিডেন্সটা এখানে তোমার খুবই সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। আচ্ছা, এটা গেল হচ্ছে বিজেটি আর মসফেটের ভিতরে পার্থক্য। আর একটা টেকনোলজি আছে বাইসিমাস। বাইসিমাস হচ্ছে যে তোমার কম্বাইন্ড টেকনোলজি। একটা হচ্ছে বাইপোলার থাকবে বাম পাশে, আর ডান পাশে থাকবে তোমার সিমাস টেকনোলজি। এক্ষেত্রে কি হবে, হায়ার ইনপুট ইম্পিডেন্স হবে, লোয়ার আউটপুট ইম্পিডেন্স হবে, আবার লোয়ার পাওয়ার কনজাম্পশন হবে, হায়ার স্পিড হবে। কিন্তু এই বাইসিমাসের ডিজাইন টেকনোলজি একটু কমপ্লেক্স, কেননা প্রথমে বিজেটি করতে হবে এক পাশে সিমাস ডিজাইন করতে হবে, এটা কমপ্লেক্স হয়। আর মসের ভিতরে যেটা আছে, আমরা জানি মসফেট তিন প্রকার বা অনেক প্রকার হতে পারে, কিন্তু তিন প্রকারে বেশি ইউজ করা হয়। একটা হচ্ছে এনমস, পিমস আর সিমস। এনমসে আছে মস থাকে 1, যেটা সিম্পল। এনমসে স্মল এরিয়া লাগে আর মোর স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন থাকে। কিন্তু সিমসে কি হয়, তোমার দুইটা মাস থাকে, তোমরা দেখছো পিমস থাকে আর এনমস থাকে, তাই না? শুনতে পাও?
হ্যালো হ্যালো শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, একটা পিমাস আর সিমাস থাকে, সো লিটিল মোর কমপ্লেক্স হয়, মানে এর মাসে সে সিমাসটা একটু কমপ্লেক্স হয়, কিন্তু লার্জার এরিয়া, সিমাসে লার্জার এরিয়া লাগে অলমোস্ট নিট। তোমার পাওয়ার কনজাম্পশনটা স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশনটা নীল থাকে, মানে নেই বললে চলে, কিন্তু এক্ষেত্রে কি হয়, ডাইনামিক প্রপার্টি থাকে, ডাইনামিক, আর ওভারঅল ডাইনামিক পাওয়ার কনজাম্পশনটা লোয়ার থাকে। আর স্পিড তো অবশ্যই এন মাসে সি মাসের স্পিড বেশি হয়। তো যাই হোক না কেন, সব কিছুতে কিছু ট্রেড অফ থাকে, যেমন এন মাসে কিছু সুবিধা আছে, সেই সুবিধা আবার সি মাসে কিছু আরেকটা সুবিধা আছে। সি মাস তৈরি করতে হলে কস্ট বেশি লাগছে, আবার এন মাস তৈরি করতে কস্ট কম লাগছে, আবার সি মাসের স্পিড বেশি, এন মাসের স্পিড কম। তো ট্রেড অফ হবে, যদি কস্ট, তোমার কস্টের হিসাব করো এন মাস ভালো, আবার যদি স্পিডের কথা হিসাব করো তাহলে সি মাস ভালো। তাহলে আমরা আমরা এখন কি চাই, কম সময়ে বেশি কাজ, এই জন্য আমাদের কস্টের কথা আমরা চিন্তা ভাবনা খুব কম করি এখন। আচ্ছা, এই গেল আমাদের মস টেকনোলজি। তো প্রথম দিনে অনেক বেশি পড়ানো হয়ে যাচ্ছে স্যার। হ্যালো, তার প্রথম দিনে অনেক বেশি পড়ানো হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা শোনো, একটা কথা বলে তোমাদের ইয়ে করে দেবো। দেখো, বিজেটি দিয়ে তোমার সুইচিং সুইচিং হিসাবে ইউজ করা হয়, মসে সুইচিং হিসাবে ইউজ করা যায়। তো তোমরা জানো বিজেটি বা মস দিয়ে কি হয় সুইচিং ইউজ করা যায় এখন। আর সবকিছু বিজেটি বলো, তারপরে মস বলো, সবকিছু দিয়ে আমরা লজিক লজিক যে এলিমেন্ট গুলো আছে, আমরা গেট তৈরি করতে পারি, তাই না? বিজেপি দিয়ে তৈরি করা যায়, আবার মসফেট দিয়ে বা সি মসফেট দিয়ে তৈরি করা যায়। তো দেখো দেখো বেসিক গেট তৈরি করা, অ্যান্ড গেট, অর গেট, যদি আমরা দুটো বিজেপি এবং পাশাপাশি রেখে দেই তাহলে আমরা অ্যান্ড গেট তৈরি করতে পারবো। আবার যদি প্যারালাল রেখে দেই অর গেট তৈরি করতে পারবো। এগুলো তো জানোই, তোমরা জানো না? হ্যাঁ, অর গেট এভাবে, অর গেট, ন্যান্ড গেট, বিভিন্ন গেট তৈরি করতে পারবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার এই প্রেজেন্টের সময় কারেন্ট ছিল না স্যার আমার এখানে, এই জন্য প্রেজেন্টটা দিতে পারিনি স্যার। কত রোল? 160007 স্যার। জিরো জিরো সেভেন। আর তারেক মাহমুদ, তাই তো? জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার, আছে। তারেক মাহমুদ জি। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষায় একটা ক্লাসে আসে, হ্যাঁ, এটা তোমার দেখে নাও যে ভিএলএস লাইনে তোমার হচ্ছে টপ টু ডাউন প্রসেস। আচ্ছা, তোমার একটা ছবি দেখতে পাচ্ছ? হ্যালো, একটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সিলিকন ওয়েফার। এই ওয়েফারের ভিতরে ট্রানজিস্টর ফেব্রিকেট করা হয়। আচ্ছা, এইগুলা তোমাদের লাগবে না, তোমাদের ফেব্রিকেশন ম্যাটেরিয়ালে করছো। এই ম্যাটেরিয়ালে ফেব্রিকেশন করছিলে? হ্যালো, জি স্যার। তোমার ম্যাটেরিয়ালে ফেব্রিকেশন করছিলে? আমার মনে হচ্ছে স্যার পড়িনি। না পড়ি নাই স্যার। স্যার। করো নাই? না স্যার। আচ্ছা, এই প্রশ্নটা খুবই পরীক্ষায় আসে। টপ টপ ডাউন হায়ারার্কি ফুল কাস্টম ডিজাইন, একটা আইসি ফেব্রিকেশনের জন্য তোমার ডিজাইন হায়ারার্কিটা কিভাবে করা হয় সেটা। হ্যাঁ, প্রথমে কি হয়, সিস্টেম স্পেসিফিকেশন জানতে হয়। সিস্টেম স্পেসিফিকেশন আমার কি কি স্পেসিফিকেশন দরকার, কত
পাওয়ার কনজাম্পশন কত, তার ক্লক স্পিড কত, এরকম ভাবে স্পেসিফিকেশন দেওয়া হয়। সেই স্পেসিফিকেশন অনুসারে লজিক ডায়াগ্রাম তৈরি করা হয় এবং লজিক ডায়াগ্রাম তৈরি করার পরে ভেরিফিকেশন করা হয় যে ঠিক আছে কিনা। তারপরে লজিক ডায়াগ্রামে তোমার সার্কিট ডায়াগ্রাম তৈরি করা হয়। সার্কিট ডায়াগ্রামের ভিতরে স্টিক ডায়াগ্রাম থাকে, তোমাদের পড়াবো স্টিক ডায়াগ্রাম কি। তারপরে সার্কিট ডায়াগ্রামের পরে আমাদের মাস্ক লেআউট হয়, মাস্ক লেআউটের মাধ্যমে ভেরিফিকেশনের মাধ্যমে আমরা ফেব্রিকেশন আইসি ফেব্রিকেশন করা হয়। তো এই যে টপ ডাউন ডিজাইন হায়ারার্কি আকনেলের বই আছে, হ্যাঁ তোমরা এটা পড়ে নিবা, পরীক্ষায় আসে এটা। হ্যাঁ আচ্ছা, স্যার নামটা বলতেন। ওই তোমার বেসিক ভিএলএসআই ডিজাইন আকনেল, ড্র গ্লাস ইন আকনেল। আচ্ছা আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আর এই তোমাদের ক্লাস শেষে বা তোমাদের ক্লাস নেওয়ার পরে